আমন্ত্রণ ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। এক মাসের আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। বাজেটের সংখ্যাতত্ত্ব সাধারণ মানুষের বোধগম্য নয়, কিন্তু বাজেটের কারণে যদি জিনিসপত্র বা কোনো সেবার দাম বেড়ে যায় তাহলে তা গায়ে লাগে জনগণের। উন্নয়ন সবাই চায়, কিন্তু গরিব মানুষের জীবনের মান উন্নয়ন না হলে, তাদের আয় রোজগার না বাড়লে, অথবা যদি গরিব মধ্যবিত্ত মানুষের সন্তানেরা শিক্ষা শেষে কাজ না পায়, তখন দৃশ্যমান উন্নয়নও কি কখনো প্রশ্নবোধক হয়ে দেখা দেয় না? বলা হচ্ছে চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী এশিয়ার 5 দেশের মধ্যে থাকছে বাংলাদেশ। বিশ্বব্যাংক বলছে এবার প্রবৃদ্ধি হবে 7.3%, কিন্তু সরকার প্রবৃদ্ধি করতে চায় 8%-এরও বেশি। লক্ষ্য যখন 2021 সালে উচ্চ মধ্যম আয়, 2041 সালে উন্নত দেশের, তখন উন্নয়নের পাশাপাশি দরকার সম্পদের সমতার। কিন্তু যে গতিতে দেশে ধনীদের উত্থান হচ্ছে, তার উল্টো গতিতে কমছে গরিবদের আয়। 2010 থেকে 2016 পর্যন্ত 6 বছরে সবচেয়ে ধনী 5% পরিবারের আয় বেড়েছে প্রায় 57%, কিন্তু গরিব মানুষ যাদের মাসিক আয় ছিল 2010 সালে 1791 টাকা, 6 বছর পরে সেই আয় দাঁড়িয়েছে 733 টাকা। প্রশ্ন উঠতেই পারে যে তাহলে কি আমরা তেলে মাথায় তেল দেওয়ার অর্থনীতিতে অভ্যস্ত হয়ে পড়ছি? আগে ঢাকা থেকে 7-8 ঘন্টায় রংপুর পৌঁছানো যেত, এখন সময় লাগছে 10 ঘন্টা, বেড়ে যাচ্ছে পরিবহন খরচ। কিন্তু এর বিপরীতে ঢাকা সৈয়দপুর রুটে বিমানের যাত্রী বেড়ে গেছে কয়েক গুণ। আমরা দেখছি আয় বৈষম্যের পাশাপাশি সম্পদের বৈষম্য আরও ভয়াবহ। আন্তর্জাতিক সংস্থা জরিপ বলছে ধনী মানুষের সংখ্যা বৃদ্ধির হারের দিক থেকেও বাংলাদেশ বিশ্বে তৃতীয়। আগামী 5 বছরে বাংলাদেশের ধনী মানুষের সংখ্যা 11.4% হারে বাড়বে। আগামী 13 জুন সংসদে 2019-20 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। 10 বছর একটানা সরকার পরিচালনার ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো গঠিত আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট হবে এটি। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হচ্ছে গ্রামে দেওয়া হবে নগরের সুবিধা। তাতে কি গ্রামের মানুষের আয় বাড়বে? বাজেটে কি থাকবে তেমন অর্থনৈতিক দিক নির্দেশনা? এসব প্রশ্নের জবাব খুঁজতেই এ মাস জুড়ে উপসংহারের আলোচনার বিষয় উন্নয়নের বাজেট বনাম সমতার বাজেট। আর এ নিয়ে আলোচনায় আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমরা বাংলাদেশ ব্যাংকের দুজন সাবেক গভর্নরকে। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আপনাকে ধন্যবাদ। আমরা আরও স্বাগত জানাচ্ছি ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ, আপনাকেও। আমরা দুই গভর্নরকে পেয়েছি। আমরা গতকাল থেকে এই আলোচনার সূচনা করেছি। গত পর্বে আমাদের স্টুডিওতে অতিথি এসেছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, অধ্যাপক শর্মিন নীলনমি এবং আসিফ ইব্রাহিম। আজকের পর্বে আলোচনা যাওয়ার আগে আমরা দেখে নেব গত পর্বের আলোচনার অংশবিশেষ। আমার আয় বৈষম্য কতটা আমি কমিয়ে এনে আমার এই উন্নয়নের গতি প্রকৃতি চালু রাখতে পারি, এইটা হচ্ছে চ্যালেঞ্জ। অর্থাৎ আমার সামনে শিক্ষণগুলো আছে, বিভিন্ন দেশের অভিজ্ঞতাগুলো আছে, সেই অভিজ্ঞতা নিয়ে আমাকে চলতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমাদের বিশ্বব্যাংকের যে একটা ইন্ডেক্স আছে ইজ অফ ডুইং বিজনেস, সেই ইজ অফ ডুইং বিজনেসে আমাদের বর্তমান অবস্থান 176, যেটা আফগানিস্তানের থেকেও খারাপ। কমিটমেন্টের থাকতে হবে, সমন্বয় থাকতে হবে, পারস্পরিক প্রযুক্ততা থাকতে হবে। একজনের আয় বেড়ে যাচ্ছে, আরেকজনের কমে যাচ্ছে, সেখানে আমি একটা সুষম একটা অবস্থা নির্ণীত হবে কথা মনে করার কোনো কারণ নেই। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন প্রশ্ন করে অথবা মতামত দিন টেলিভিশনে দেখানো ফোন নাম্বারে। ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশনে দেখানো পেজে। শুরু করছি উপসংহারের আজকের আলোচনা। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন এবং ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশ ব্যাংক চালিয়েছেন, দুজন গভর্নরকে দেখলে ব্যাংকের কথা সবাই বলবে, কিন্তু আমি আপনার কাছে তার আগে জানতে চাই যে ব্যাংকের ব্যবস্থা পরে আলোচনা হবে, কিন্তু আমি জানতে চাই এই যে সমতার বাজেটের কথা আমরা বলছি, উন্নয়ন হচ্ছে, মানুষের জীবনযাত্রার মান বাড়ছে, আমাদের মাথাপিছু আয় বাড়ছে, কিন্তু আমরা একই সঙ্গে দেখছি যে ঠিক নিচের দিকে হতদরিদ্র মানুষের অবস্থা হয়তো কিছুটা উন্নত হচ্ছে, কিন্তু আয়ের বৈষম্য কিন্তু বেড়ে যাচ্ছে। আর সেখানে বাজেটে কি কোনোভাবে এইটাকে কি লক্ষ্য করে কোনো কিছু সমাধান দেওয়া যায় কিনা, বা আপনি কি মনে করেন যে এই সমতার জায়গাটা আমরা কি কাজ করতে পারি? আপনাকে ধন্যবাদ। আসলে ওই যে এই ব্যাপারে কথা আছে, আপনি যদি সংখ্যা তত্ত্বের কথা বললেন, কিন্তু অর্থনীতিবিদরা দুই ধারায় বিভক্ত। অনেকে বলছেন যে আগে তো কেকটা বড় হোক, আচ্ছা, তারপরে সমানভাবে কাটা হবে, মানে ভালো কেক হোক, বড় কেক হোক, বড় কেক হোক। আচ্ছা, সেটাই বেশিরভাগ দেশে এবং বাজার অর্থনীতিতে সেটাই হয়ে থাকে। এটা ধর্ম বাজার অর্থনীতির। কিন্তু অন্যরা বলছেন যে না, যদি কেক বেশি বড় হয়ে যায় তাহলে কেকওয়ালারা ওইটাকে আর কাটতে দেবে না। সেটাও বিভিন্ন দেশে হয়েছে। বা যারা বানাবে বেশি, বানাবে তারাই বেশি খাবে, তারাই খাবে এবং তারা এটাকে আর কোনো পরিবর্তন হতে দিবে না, সেটা বলছে। কিন্তু না, আমাদের দেশেও আপনি কিছুটা বললেনও বটে যে
25 বছর 30 বছর 40 বছর আগে একেবারে গরিব মানুষ যারা ছিলেন তাদের যে অবস্থা খুব খারাপ ছিল, সেই তুলনায় তাদের অবস্থা এখন অনেক ভালো। কিন্তু একথা অবশ্যই সত্য যে ধনী দরিদ্রের ব্যবধান অনেক বেড়ে গেছে। এমন পরিসংখ্যানও আছে যে এই দেশের শতকরা 5 সবচেয়ে উচ্চবিত্ত মানুষের কাছে শতকরা 40 আয়, রোজগার, সম্পদ এবং সুযোগ রয়েছে। আর সবচেয়ে দরিদ্র শতকরা 5 কাছে শতকরা 1.2 মতো আছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই বৈষম্যটা কিন্তু পৃথিবীর বৈষম্যের চেয়ে অনেক কম। পৃথিবীতে আছে বলা হচ্ছে যে শতকরা 0.5 লোকের কাছে শতকরা 90 অর্থ সম্পদ আছে, সেই তুলনায় আমরা ভালো আছি। এবং আরেকটা পরিসংখ্যান আছে যে 19 বা 24 জন লোকের কাছে শতকরা 51 সম্পদ এবং আয় আছে। বাট আমরা ওইদিকে যাব না, আমরা আমাদেরটা নিয়ে আছি। কথা হচ্ছে যে আপনি যে বাজার অর্থনীতি চালাবেন সেখানে কিন্তু সুযোগ দিতে হবে। আপনার যে উদ্যোক্তা যারা তাদেরকে সুযোগ দিতে হবে, বাজার অনুযায়ী তারা দ্রুত প্রবৃদ্ধি করতে গেলে দুঃখজনকভাবে হলো সত্য যে যারা কম বিত্তবান ঘরের সন্তান তারা যেহেতু ভালো স্কুলে যেতে পারেন নাই, তারা যেহেতু শিক্ষক পান নাই, খাবার দাবারের কিছু অসুবিধা আছে, সেই জন্য তাদের যে উৎপাদনশীলতা, তাদের যে প্রত্যয়, এটা কম হয়। সেই জন্য বৈষম্য ভাড়ার একটা সহজাত প্রবৃত্তি আছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে যিনি কোএফিসিয়েন্ট ছিল শতকরা 0.33 এই সহগ, ওই গিনি সহগ বলে, এখন সেটা 0.48 কাজে বাড়ছে, এখনো আয়ত্তের মধ্যে আছে। এইটাকে আপনার পরিহার করার বা প্রতিহত করার সবচেয়ে বড় যে কায়দা সেটা 96-2001 সনে সরকার দেখিয়েছিল, বলে গ্রোথ উইথ ইকুইটি। এমনভাবে গ্রোথের প্রজেকশনটা করতে হবে তার মধ্যে কর্মসংস্থান থাকবে। কর্মসংস্থান হলো দারিদ্র্য নিবারণের, বৈষম্য নিবারণের সবচেয়ে বড় ঔষধ। কাজেই সেই জন্য আপনাকে যেতে হবে শিল্পায়ন। বাংলাদেশে এখন অর্থনৈতিক যে নীতি কৌশল আছে তার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসতে হবে শিল্পায়ন। এবং শিল্পায়ন হলেই বড় শিল্প থাকবে, সেটা বাজার ভিত্তিক হবে। আমরা তো দেখছি যা বাড়ছে সেবা খাতে বেশি বাড়ছে না, এটা তো আসলেই সমস্যা। আমার দেশের জিডিপির এখন শতকরা 52 হলো সেবা খাত। আর আপনার যে ইন্ডাস্ট্রিয়াল মানে সেকেন্ডারি যেটা, সেটা অনেক বেড়েছে, বেড়ে 30 হয়েছে। এই সময় যদি 40 হতো, ওইটাও যদি 40-45 হতো। এই জন্য বলছি যে শিল্পায়নের কোনো বিকল্প নাই। শিল্পায়ন মানেই বড় শিল্প হলো বড় বড় শিল্প, সেখানে জিডিপি প্রবৃদ্ধি বেশি করতে হলে লাগবেই। কিন্তু তার সঙ্গে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মিডিয়াম, গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ এরকম শিল্প ইউনিট করতে হবে। কর্মসংস্থান হবে, স্বকর্মসংস্থান হবে, তার ফলে তাদের আয় হবে, আপনার আয় বৈষম্যটা কিছুটা হলেও কমবে। আমি সালুদ্দিন আপনার কাছে যেতে চাই। তার এই যে বিনিয়োগের কথা, শিল্পের কথা হলে বিনিয়োগের কথা ওঠে, বিনিয়োগের কথা হলেই টাকার ব্যাপার আছে। এখন আমরা দেখছি যে বিনিয়োগ যারা করার মতন মানুষ তারা কি বিনিয়োগ থেকে একটু হাত গুটিয়েছে? আমরা বেসরকারি খাতের বিনিয়োগ কিন্তু তেমন দেখি না। আমরা বড় অবকাঠামোর ক্ষেত্রে সরকারি বিনিয়োগ যত দেখছি আমাদের চোখের সামনে দৃশ্যমান, আমরা বেসরকারি খাতের বিনিয়োগ কিন্তু বড় আকারের বিনিয়োগ দেখি না। আবার আশঙ্কা হচ্ছে সেই বিনিয়োগও না আবার হাইটেকের দিকে চলে যায়। আমরা চতুর্থ শিল্প বিপ্লবের একটু ঘণ্টাধ্বনি শুনছি, তাতে তো আমাদের মতন দেশে শ্রমঘন শিল্প না করে যদি তারা সেদিকে চলে যায় তাহলে এই বৈষম্যের জায়গার কি আমরা পার পাবো? আচ্ছা, বিনিয়োগে যাওয়ার আগে আমাদের চ্যালেঞ্জটা কি সেটা আমি বলি। চ্যালেঞ্জটা হলো আপনারা ইসেতেই দিয়েছেন উন্নয়ন না সমতা ভিত্তিক, এটা কিন্তু কন্ট্রাডিক্টরি না। উন্নয়ন হবে সমতা ভিত্তিক উন্নয়ন, এটা কিন্তু কন্ট্রাডিক্টরি ব্যাপার না, বা একটা ছেড়ে আরেকটা করব সেটা না। অতএব আপনি যদি একটা বৃহৎ অংশের লোক যে কর্মক্ষম লোকদেরকে যদি আপনি এমপ্লয়মেন্ট না দিতে পারেন, তাদেরকে যদি আপনি কর্মক্ষেত্রে না আনতে পারেন, তাদের যদি কাছ থেকে কন্ট্রিবিউশন না নেন, তবে আপনি যতই বিনিয়োগ করেন, যারাই বিনিয়োগ করো, সেটা তো অর্থবহ হবে না। তো প্রথমত যে আপনি এটার প্রথমত বেনিফিট তো পাচ্ছি না। আমরা কতগুলো সূচক দেখছি, প্রবৃত্তি, ইনফ্লেশন বলে, এগুলো কিন্তু সূচক মাত্র,
এটা অন্তর্নিহিত ব্যাপারগুলো প্রবৃত্তি যদি আপনি দেখেন, এটা ডিকনস্ট্রাক্ট ব্যবচ্ছেদ করলে দেখবেন যে প্রবৃত্তি কোত্থেকে আসছে, তো তখনই কিন্তু আসল জিনিসটা বেরিয়ে যাবে যে সেবা খাত থেকে বেশি আসছে। অতএব এখন আমাদের একটা চ্যালেঞ্জটা হলো আপনি উন্নয়ন করবেন, সাথে সাথে গ্রোথ উইথ ইকুইটি, যেটা একসাথে করতে হবে। তা আমার যেন কেন মনে হচ্ছে আমরা সেই 60 দশকের যে গ্রোথ ফার্স্ট ডিস্ট্রিবিউশন লেটার পাকিস্তান আমলে যেটা এগ্রি মানে এসব করতো সেই দিকে চলে যাচ্ছি। কারণ তখনই কিন্তু পূর্ব পাকিস্তানের এবং ওই তখন কিন্তু পূর্ব পাকিস্তানের ইকোনমিস্টরাই কিন্তু তারাই কিন্তু প্রথম ইসে তুলেছিল অর্থনৈতিক দিকটা। আপনি যে বললেন যে বিনিয়োগ করছেন, এখন বিনিয়োগ যদি খালি বৃহৎ বিনিয়োগ হয় এবং যারা অলরেডি অ্যাক্সেস টু ফাইন্যান্স ওরাই পায়, তাদেরকে যদি আবার বিনিয়োগের জন্য আপনি উৎসাহিত করেন, তবে সেই বিনিয়োগটা ঠিক আছে, বিনিয়োগ হবে, প্রবৃদ্ধি পাবেন, কিন্তু সেটা তো সমতা ভিত্তিক হবে না। কারণ এইটার ফলটা তো ফ্রুটস অফ ডেভেলপমেন্ট অন্যের কাছে যাবে না। অর্থাৎ আপনার দেখতে হবে, যেটা স্যার বললেন, যে এইটা হবে সার্ভিস সেক্টর, সেবা ভিত্তিক নয়। আপনি যে সিঙ্গাপুরের মতো হয়ে যেতে পারবেন না, হংকংয়ের মতো হয়ে যেতে পারবেন না, বাংলাদেশ কোনোদিন সেবা ভিত্তিক হিসেবে যেতে পারবে না। এখানে বিশাল জনসংখ্যা আছে, তাদের এমপ্লয়মেন্ট করতে হবে। ওই আপনি যেতে হবে শিল্পায়নে, আপনি যেতে হবে রিয়েল সেক্টর, প্রোডাকশন খাতে আপনার বেশি নজর দিতে হবে। সেটা করতে হলে আপনাদের যেতে হবে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ, ওদেরকে উৎসাহ দিতে হবে। কিন্তু ব্যাংকিং সেক্টরে দেখেন এখন যেটা হচ্ছে যে বেশিরভাগ কিন্তু আপনার যে ক্রেডিট আপনি যদি দেখেন, বেশিরভাগ কিন্তু এই ক্রেডিটগুলো কুক্ষিগত বড় বড়। অর্থাৎ তাদেরকে যদি আবার বলেন যে আমি দেখলাম কোথায় তেলামাথায় তাদেরকে দেবে, হ্যাঁ তারা কন্ট্রিবিউট করছে, গ্রোথে এসে করছে, তাদেরকে আপনি উৎসাহ করবেন। সাথে সাথে কিন্তু আপনার এই যে ক্ষুদ্র মাঝারি এদেরকে নিয়ে মানে আর একটা ইকোনমিক্স ছিলেন জন কেনেথ গলবেথ, উনি থিওরি অফ কাউন্টার ভেলিং হিসেবে বলেছিলেন যে সবাই যদি বড় থাকে বা সবাই যদি মনোপলিস্টিক একটা কাউন্টার করতে হলে আপনার কম্পিটিশন লাগবে, অন্যদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশে তো এই কম্পিটিশন বা এটার কোনো চিহ্ন নাই। আপনি যারা ছোট তারা ছোটই পড়ে যেতে পশ্চাৎপদ, তারা ঘাটতিটা কোথায়? হ্যাঁ, ঘাটতিটা হলো আমাদের, আমি বলি এখানে ঘাটতিটা প্রথম হলো যে আমরা খালি বলি যে উন্নয়ন লাগবে এবং ডিস্ট্রিবিউশনটা আর এমনি সমতা ভিত্তিক সেটা হয়ে যাবে, সেটা হয় না। কনসাস পলিসি, যে বাজেটে আপনি ধরুন এক্সাম্পল দিই, বাজেটে যে আপনি শিক্ষায় কত আপনি দিচ্ছেন, শিক্ষাকে আমরা বলি সবচেয়ে বড় ইকুয়ালাইজার। শিক্ষার মাধ্যমে কিন্তু একটা দরিদ্র লোক অনেক উপরে চলে আসতে পারে। শিক্ষাতে আপনি বাজেটের 12 অংশ দেন, জিডিপির 3 না 4 কোরিয়া সেখানে 2 হয় 3 হয়, কোরিয়াতে দিয়ে দিয়েছে 10 থেকে 12%, থাইল্যান্ড অনেক বেশি। তো তাদের এক্সাম্পল যদি দেখে আপনি শিক্ষাতে দেবেন, স্বাস্থ্যে দেবেন, এইগুলিতে আমরা উন্নয়ন কিন্তু শুধু অর্থনৈতিক উন্নয়ন না, সার্বিকভাবে উন্নয়ন হবে। আমার জীবনযাত্রার মান বাড়বে, আমার স্বাস্থ্য সেবা পাবো, আমি শিক্ষার সেবা পাবো, আমার বাসস্থানের সেবা পাবো, সেগুলো হলো উন্নয়ন। সাথে আর খালি অর্থনীতি আপনার ইসে করবেন, খালি অর্থনৈতিক উন্নয়ন, আমি এই এখন সবাই মোবাইল চলে যাবে, সবাই মোবাইল মানে উন্নতি উন্নতি না। আমি একটা দেখলাম একটা স্লোগান দেখছি, শহরের সুবিধা গ্রামে পৌঁছাবে। তার মানে শহরের সুবিধা, শহরে বিউটি পার্লার আছে গ্রামে এখন, তারপর বডি বিল্ডিং এসে কি জানি ফিজিক্যাল ইসে আছে, সেগুলি খুব ভালো। আচ্ছা, হতে পারে বিউটি পার্লার দরকার আছে, কিন্তু এইভাবে যদি শহরের সুবিধা ওখানে চলে যান, কিন্তু সব গ্রামে যেটা আপনার করতে হবে, আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করেন, গ্রামের লোকজনের যে গ্রামে থাকার মতো যে গ্রামটা, শহরের সুবিধা যেটি বলছেন যে আমরা ঢাকা শহরের, আমি অনেকটা এরকম বলি, আপনি চট্টগ্রাম শহর যদি ধরেন, বাকি শহর বাদ দেন, চট্টগ্রাম শহরেও একটি ভালো এনজিওগ্রাম করার মতন আস্থাভাজন হাসপাতাল নাই। সেটাই তো, মানে শহরের সুবিধা যদি ওইগুলি ধরেন যে আমি সম্পূর্ণ উন্নয়নকে ডিসেন্ট্রালাইজ করবো, বিকেন্দ্রীকরণ করবো, সাথে সাথে শাসন ব্যবস্থা মানে আমার সরকারি খরচের টাকা সব মানে বিকেন্দ্রীকরণ করবো, আপনি সমস্ত অর্থ তো ব্যয় হচ্ছে ঢাকাতে, সমস্ত লোক ঢাকাতে চলে আসে। এবং আলটিমেটলি যে আমি যেটা মনে করি, আপনি রুরাল সেক্টরকে ইউ মেক ইট অ্যাট্রাক্টিভ, যে ওখানে লোক থাকে, অ্যাট্রাক্টিভ করবেন, কিন্তু খালি প্রচার করে তো না। যে মানুষ ভুরুঙ্গামারি থেকে এসে মাস্টার্স পাস করে, সে চেষ্টা করবে আবার কুড়িগ্রাম শহরে গিয়ে কিছু করার জন্য, এই যে আমরা উন্নত দেশের এক্সাম্পল দিই, উন্নত আপনি আমেরিকা চিন্তা করেন, একটা ছোট্ট শহরে আপনি যা পাবেন বেসিক ফ্যাসিলিটি, আপনি নিউ ইয়র্কে তো একই জিনিস পাবেন, ওখানে ইন্টারনেট পাবেন, স্বাস্থ্য। তাহলে তো আওয়ামী লীগের ইতিহাস সেটাই বলছে। ফরজুদ্দিন কি বলবেন? কিন্তু আমি একটা কথা বলি, আপনার কথার থেকেই আপনি বলেছেন যে সৈয়দপুরে অনেক ফ্লাইট যাচ্ছে, বৃহস্পতিবার দিন টিকিট পাবেন না না এটা, এবং আপনি দেখবেন ওইখানে একটা এনজিও আছে, ওরা 3টা টাওয়ার বানিয়েছে, ওই টাওয়ারের জায়গা পেতে আপনাকে 3 মাস আগে বুকিং দিতে হয়। এর অর্থ কিন্তু এখন উন্নয়ন উত্তর বাংলায় হবেই,
অনেক ইনভেস্টমেন্ট হচ্ছে, আমরা হয়তো তেমন খবর রাখি না। গ্রামে গঞ্জে এখন কিন্তু অফ ফার্ম অ্যাক্টিভিটি প্রচণ্ডভাবে হচ্ছে, তুঙ্গে হচ্ছে। কিন্তু সেখানে যাওয়ার আগে আমি আর একটা কথা বলতে চাই। আপনি ওই যে উন্নয়নের কথা বলছেন, বিশ্বব্যাংক বলছে 7.3 আর সরকার বলছে 8.13, কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট বলছে 8, অনেক রিলায়েবল। বিশ্বব্যাংক সবসময় কনজারভেটিভ। এডিবি বলছে এইখানে শতকরা 8 ভাগ হবে, পাকিস্তানে শতকরা 3.9 ভাগ হবে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু তার চ্যালেঞ্জও বলেছে যে বিনিয়োগটা তার বড় না, চ্যালেঞ্জ। কিন্তু এখন যে কথাটা হচ্ছে যে সমতা ভিত্তিক করার জন্য যেটা করা দরকার, সালাউদ্দিন সাহেব ঠিকই বলেছেন। আপনাকে ধরুন অমর্ত্য সেন কী বলেছেন যে বাংলাদেশের সামাজিক অগ্রগতি ভারতের চেয়ে অনেক ভালো। কেন ভালো? যে বাংলাদেশ শুরু থেকেই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট অনেক বেশি আছে। ওইটা স্ট্রেংথ, ওইটাকে আরও বিল্ড আপ করতে হবে। কীভাবে বিল্ড আপ করবো? আমি শিক্ষার খরচটা আমি ঠিক বুঝি না, এত কম বিনিয়োগ হচ্ছে কেন, বা এটাকে আসলেই ঠিক না হিসাবে কোনো গণ্ডগোল আছে। শিক্ষায় সাধারণভাবে বাড়াতে হবে। মানে ইউনেস্কো তো অনেক আগে থেকে 4-এর কথা বলে। না, আমি বুঝেছি। আমি শিক্ষার অ্যালোকেশন তো বেশিরভাগ বেতন ভাতাদের পেছনে খরচ হয়। আপনি শিক্ষার অবকাঠামো তৈরি, অবকাঠামো, তো আসল যে ছাত্রদের শিক্ষা দেবেন উপকরণ, ওগুলোর পেছনে তো ব্যয় হয় না। কিন্তু আছে অনেকগুলা প্রকল্প আছে শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য, অনেকগুলা প্রকল্প আছে উপকরণ তৈরি করার জন্য। কিন্তু আমি বলছি এইগুলা ছাড়াও এই দেশে 5 কোটি লোক আছে 15 থেকে 30 বছর বয়স। তাদেরকে আপনি বৃত্তিমূলক শিক্ষা দিয়ে মানব সম্পদ হিসেবে তৈরি করেন, তাহলেই কিন্তু তারা যে কাজগুলো পাবে সেই কাজ কিন্তু অনেক বেশি অর্থকরী হবে, অনেক বেশি। তখনই বৈষম্যটা, অর্থাৎ গ্রোথ উইথ ইকুইটি। আমরা কি তাহলে কর্মমুখী শিক্ষার যে কথাটা বলি সেখানেই বেশি করা উচিত। এবং আমাদের দেশের শিক্ষার সবচেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হচ্ছে সেটা পুঁথিগত মনে হচ্ছে। শিক্ষাটাকে বাস্তবধর্মী করতে হবে। সেই জন্য আমি বলি যে বস্টনে যেমন আছে যুক্তরাষ্ট্রের কোঅপারেটিভ এডুকেশন, এক সেমিস্টার পড়বে ইউনিভার্সিটিতে, পরের সেমিস্টার গিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করবে, ওইটা এখানে কাজে লাগানোর চেষ্টা করবে, আর ওইখান থেকে অভিজ্ঞতাটা নিয়ে এসে আবার পড়বে। আমাদের দেশে এর চেয়ে বড়। আমরা আরেকটু আলোচনা করবো এই বিষয়ে। উপসংহারের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আমাদের সঙ্গে আছেন সালাউদ্দিন আহমেদ এবং আছেন ডক্টর ফরাসুদ্দিন। আমন্ত্রণ আরও একবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি উন্নয়নের বাজেট বনাম সমতার বাজেট। আমাদের সঙ্গে আছেন ফরাসুদ্দিন, ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন, এবং আছেন সালাউদ্দিন আহমেদ। আমি দুজনকেই দিয়ে আবার শুরু করি। ফরাসুদ্দিন, আপনি যদি বলেন, আমরা বিনিয়োগের জায়গাটা একটু বারবার বলছিলাম, এবং বিনিয়োগের ক্ষেত্রে বড় বিনিয়োগ তো বেসরকারি খাতের বিনিয়োগ হতে হবে, সেটি যথেষ্ট উন্নতিও হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধেই আবার অভিযোগও বেশি। আপনি যে ব্যাংক ব্যবস্থা থেকে শুরু করেন, বিনিয়োগ তারাই করে, আবার বিনিয়োগ কি তারাই আটকে দেয়? আমরা তো এখন টাকা পাচারের কথা শুনছি। এখন কথা হচ্ছে, শুনছেন না শুধু টাকা পাচার তো হয়েছে, হিসাব আছে। ওয়াশিংটন ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি ইনস্টিটিউট অনেক হিসাব দিয়েছে। কথা হচ্ছে যে এই দেশে গত 30 বছরে একদম পরিবর্তন হয়ে গেছে। আগে ব্যাংকে ডিপোজিট ছিল সরকারি ব্যাংকে শতকরা 75%, এখন হলো সরকারি ব্যাংকে শতকরা 30%, বাকিটা বেসরকারি। উন্নয়নের শতকরা 80% বিনিয়োগ বেসরকারি খাতে হয় বা হওয়ার কথা, শতকরা 20% সরকারি খাতে হওয়ার কথা, কিন্তু এটা 4%-এর 1% গুরুত্বপূর্ণ নয়, ইনফ্রাস্ট্রাকচার করে। সেজন্য চিরাচরিতভাবে আপনার বিনিয়োগযোগ্য তহবিল জোগাড় হয় ইন্স্যুরেন্সে, পেনশন ফান্ডে এবং ক্যাপিটাল মার্কেটে, বন্ডে। আমাদের দেশে শুধু ব্যাংক নির্ভর হয়ে গেলাম। আমাদের দেশে 92-93 সনে অত্যন্ত কুপরামর্শ গ্রহণ করে কমার্শিয়াল ব্যাংকে ওই লং টার্ম বিনিয়োগে যেতে বাধ্য করা হয়। এইখানে সমস্যা শুরু, এবং এইখানে খেলাপের শুরু। আমাদেরকে ওইদিকে যেতে হবে। যেতে হলে আমাকে ক্যাপিটাল মার্কেট, আপনার বন্ড মার্কেট, আপনার ইন্স্যুরেন্স, বিমা, সবগুলোকে খুব ডাইনামিক করতে হবে। বেসরকারি খাতে বিনিয়োগ কেন শ্লথগতি? বেসরকারি খাত ব্যাংকেরও মালিক এবং তারা শিল্পপতি, উদ্যোক্তা। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে ব্যাংকে তারা প্রায় যা খুশি তাই করতে পারে। প্রধানমন্ত্রী ওই দিন অল্প বলেছেন। তো আমরা সেই জন্য আরো খোলাসা করে বলতে পারি, আচ্ছা, যদি ব্যাংকে যদি ডিভিডেন্ড অনেক বেশি হয় তাহলে কষ্ট করে শিল্পে বিনিয়োগ করার দরকার কি? এবং যদি আপনার সেবা খাতে অনেক বেশি লাভ হয়, রেগুলেশন অনেক কম থাকে, তাহলে শিল্পে কেন যাবে?
এগুলো আমাদের ভাঙতে হবে। ইনফ্রাস্ট্রাকচারের অভাব কিন্তু প্রায় দূর হয়ে গেছে বলে মনে করি। আপনার এই যে আপনার গত দিনের আলোচনায় যেটা বলেছে ইজ অফ বিজনেস, এইটাকে তো সহজ করতেই লাগবে। আপনার এই যে পেপার আটকে যায়, দুর্নীতি তাতে তো আছে, দুর্নীতি। এইগুলা কিন্তু ঠিক করে নিতে হবে। করলে আমার মনে হয়, আর যদি সমস্ত প্রাইভেট সেক্টর এখন কত সুবিধা দেখেন, সংসদে বৃহৎ অংশ হলো বেসরকারি খাতের লোক, মন্ত্রিত্ব যত বড় মন্ত্রণালয় আছে, আপনি শিল্প বলেন, বাণিজ্য বলেন, অর্থ বলেন, এবার স্থানীয় সরকারও, স্থানীয় সরকারেও, এরা কিন্তু বেসরকারি খাতের বড় বড় রাঘব বলরা কিন্তু। কাজেই এখন তো বেসরকারি খাতের যে করতেই হবে, সরকারকেও ভেবে দেখতে হবে যে বেসরকারি খাতের লোক টাকা কি ব্যাংকের মাধ্যমে, সেবার মাধ্যমে লাভ করবে, নাকি পাচারের সঙ্গে তারা জড়িত হয়। আমি বিশ্বাস করতে চাই না জড়িত হয়, তাহলে কেন শিল্পে আরও তারা বিনিয়োগ করছেন? তাহলে তো সেক্ষেত্রে তো এখন পর্যন্ত সেই জন্য শিরোনাম হচ্ছে অর্থনীতির সবচেয়ে দুর্বল খাত ব্যাংক। ব্যাংকের মালিক যারা প্রধানমন্ত্রী বলেছেন, তারাই উদ্যোক্তা, তারাই শিল্পপতি, তারাই ব্যাংক করেন, তারাই ব্যাংক থেকে ঋণ নেন। তাহলে ব্যাংকের অবস্থা এত খারাপ হলো কেন? আর আমাদের শিল্পের বিনিয়োগে আমরা যেতে পারছি না। ব্যাংকের অবস্থা খারাপ হয়েছে মূলত, যেটা আমি মনে করি, ব্যাংকের কিন্তু গভর্নেন্সের অভাব। ব্যাংকে যেটা হয়েছে, আপনি ব্যাংকের 3টে স্তর বিশেষ করে আছে। একটা হলো পরিচালনা পর্ষদে যারা নীতি নির্ধারক, ব্যবস্থাপনা যারা থাকবে তারা, আর নিচের যারা মনিটরিং সুপারভিশন ওরা করে। এখন ব্যাংকের যারা ডাইরেক্টর, ব্যাংকের যে পরিচালক, তারা কিন্তু ঋণ কাকে দেবে না দেবে এইসব ব্যাপারে ইন্টারফেয়ার করে। আবার তার নিজের ব্যাংকের করে, অনেক সময় নিজের ব্যাংকের না করলে আরেক ব্যাংকের আরেক ডিরেক্টরটা ইসে করে যে আপনি আমারটা আপনি করেন, আপনি দেন। এখন হয় কি এইসব, এবং এখানে কিন্তু আমি মনে করি কিছু পলিটিক্যাল ইস্যু ইনফ্লুয়েন্স চলে আসে এখানে। কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, হ্যাঁ, আচ্ছা আমি আসছি কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাটা। সেকেন্ড হলো, এখন যদি একটা এগুলো ঋণ দেওয়া, ঋণের পর্যালোচনা করা, ভালোভাবে সুস্থভাবে পর্যালোচনা করা, এটা কিন্তু সম্পূর্ণ টেকনিক্যাল ম্যাটার। এটা কোনো সম্পূর্ণ প্রফেশনাল হিসেবে করতে হবে। অন্য কোনো কনসিডারেশন আপনি চলবে না, তাই না? কিন্তু এখানে অন্য কনসিডারেশনগুলো বেশি আসছে। তো অর্থাৎ এখন একটা ঋণ যদি আপনি চেনা মানুষের কাছে দেন, আবার তারপর যদি বেশি করে দেন, সেটা প্রথমে তো লাগবে 5 কোটি টাকা, 7 কোটি টাকা দিয়ে 2 কোটি টাকাতে চলে যাবে। আমি অনেক দেশে ফ্ল্যাট কিনতে লাগবে 2 কোটি টাকা, 5 কোটি টাকা নিচ্ছে, 3 কোটি টাকা সরিয়ে ফেললো। অর্থাৎ এগুলি শোধ দিবেন কী করে? অর্থাৎ আমি বলি প্রথমেই মূল্যায়ন এবং যে পর্যালোচনাগুলি, সেগুলো কিন্তু এখানে পরিচালনা পর্ষদের বিশেষ ভূমিকা আছে। তারা ডিরেকশন দেবে, কিন্তু প্রফেশনাল হিসেবে হস্তক্ষেপ করে কিন্তু এটা করছে। এই যে আমি সেটা বলে ক্র্যাক একেবারে পুরা 3টে স্তরে একটা ফাটল ইস্যু হয়েছে। আর দ্বিতীয়ত হলো, ব্যাংকের কিন্তু প্রুডেন্সিয়াল নর্ম এবং অন্যান্য নর্ম কিন্তু বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক পর্যায়ের ভালো, ডেফিনেটলি ভালো। বাজেল 1 করেছি, বাজেল 2, 3ও যাচ্ছে, এবং আমাদের ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যেগুলো আছে মোটামুটি, হয়তো কিছুটা দুর্বলতা থাকবে, কিন্তু এতে কিন্তু যথেষ্টভাবে আপনি ব্যাংক সেক্টরকে ভালো করতে পারবেন। কিন্তু সেগুলি পরিপালন করা হয় না, এবং এইখানে সেন্ট্রাল ব্যাংকের দুর্বলতা আমি বলবো যে পরিপালন করার জন্য যে সেন্ট্রাল ব্যাংকে, কেন্দ্রীয় ব্যাংকে যে শক্ত ভূমিকা নিতে হবে এবং শক্ত যে একটা পরিপালন করার জন্য নিশ্চিত করতে হবে, সেই ব্যাপারে সেটাতে যথেষ্ট দুর্বলতা আছে। এখানে একটা অনেক সময় আর্গুমেন্ট করা হয় যে বাংলাদেশের ব্যাংকগুলো এখন ব্যাংকিং ডিভিশন কিছুটা দেখে এবং সেন্ট্রাল ব্যাংক দেখে। এটা কিন্তু আমার মনে হয় না যে ব্যাংকিং ডিভিশন আছে। হ্যাঁ, ন্যাশনালাইজ ব্যাংকের জন্য তারা ইসে করে, তো সেটার জন্য সেন্ট্রাল ব্যাংকের সুপারভিশন, মনিটরিং যে আটকে থাকার কথা, সেটা আমার মনে করি না। আমরা এখানে সেন্ট্রাল ব্যাংকের যথেষ্ট দুর্বলতা আছে। এখানে যথাসময়ে আপনি বিসমিল্লার যেটা হলো, হলমার্ক যেটা হলো, যথাসময়ে আপনারা করতে পারেন না, করে আপনি পরিদর্শন পরিবীক্ষণটা সঠিক সময়ে সঠিকটা হয় না, সঠিক সময় হয় না। তার মানে যথাসময়ে, এবং আমি বলি দৃশ্যমান কঠোর পদক্ষেপ না হয় না। দৃশ্যমানে এই সেন্ট্রাল ব্যাংক থেকে আপনি দেখেন বেশিরভাগই আপনি তাদের যে মুখপাত্র বলে আমরা দেখছি ভালো হয়ে যাবে তাড়াতাড়ি, আমরা আশাবাদী। এটা সেন্ট্রাল ব্যাংকের কথা কিন্তু এরকম হওয়া উচিত না। সেন্ট্রাল ব্যাংকের বলবে যে আমরা অ্যাকশন নিচ্ছি, লোকজন জানুক, পাবলিকের জানার দায়িত্ব আছে, সেটা করছে না। এখন সেন্ট্রাল ব্যাংকে যদি এরকম হয়, অনেকে বলে আমাদের অটোনমি আরো দিতে হয়। সেন্ট্রাল ব্যাংকে যথেষ্ট অটোনমি আছে। আমি দুজনে কাজ করে এসেছি। আমি একটা এক্সাম্পল দিই, আমি আরো কম ছিল, কিন্তু আমি একটা এক্সাম্পল দিই। পল ভোলকার বলে একজন ফেডারেল রিজার্ভ ব্যাংকের যে খুব পাওয়ারফুল, ওনাকে প্রেসিডেন্ট, আমার মনে হয় তখন বোধহয় জনসন ছিল, তার চিফ অফ স্টাফ এসে তার মিটিংয়ে বললো যে আপনি মনিটারি পলিসি এই করবেন। ভোলকার মিটিং থেকে বেরিয়ে চলে আসছে, বলে আই ডো নট এগ্রি টু দ্যাট। এবং উনি ওনার মতো করলেন, ওনার তো চাকরি যায়নি, চাকরি যাওয়ার মতো কিছু হয় নাই। এবার সেম আরেকবার এক প্রেসিডেন্ট
ফেডারেল রিজার্ভ ব্যাংকে ভিজিট করতেছে, গভর্নর ডিডন্ট সি হিম, গভর্নর বলে আমার কাছে তো আসে নাই, উনি তো গেছে ফেডারেল রিজার্ভ ব্যাংকের লোকজন অন্য ট্রেজারি লোকের সাথে আলাপ করতে। অর্থাৎ এই শক্ত অবস্থান যদি নৈতিকতা সেটা না থাকে তো ডিফিকাল্ট হয়। আর এটা তো হয় কি, সেন্ট্রাল ব্যাংক ক্লাউডটা নষ্ট হয়ে গেল। ক্লাউড মানে সেন্ট্রাল ব্যাংক যেটা বাইট আছে, তখন ব্যাংকাররা মনে করে যে আমাদেরকে এমনি চিঠি দেয়, আপনি কি করে আপনি সিআরআর এসএলআর ভায়োলেট করলে আপনি ফাইন করে তারপর আবার ফাইনটা উইথড্র করলেন, এরকম তো হওয়ার কথা না। সেন্ট্রাল ব্যাংক আমাদের সময় তো করে দিন, আমি তো বহু ফাইন করেছি, একবারও আমরা না হলে অনেক সময় বলি ব্যাংক তাদের অ্যাকাউন্ট থেকে কেটে নাও, ওরা যদি টাকা না দিতে যায় গরিমসি করে আমাদের সেন্ট্রাল ব্যাংক ওদের অ্যাকাউন্ট থেকে ওটি তো লেসেন। আপনি তো একটা সুস্পষ্ট আপনার অভিজ্ঞতা আছে বাংলাদেশ ব্যাংক। আমি এগুলো তো অনেক ভালো কথা বলেছে, জমত করার কোনো কারণ নেই। আমি কয়েকটা সুপারিশ এখানে বলি যেগুলো আগে ভালো ছিল এখন নষ্ট হয়ে গেছে। তার আগে বলি দুঃখের কথা, 2000 সনে অ্যাকুইজিশন এন্ড মার্জারের আইনটা সরকারের কাছে সুপারিশ করেছিল বাংলাদেশ ব্যাংক, এখনো পর্যন্ত আলোচিত নয়। শুধু বলে যে এটা ইয়ে করে ফেলেন, মার্জার করে ফেলেন, হবে না, আইনটা করতে লাগবে আগে। দেখেন কতগুলো ভালো জিনিস ছিল। জিএম একটা ব্যাংকের মহাব্যবস্থাপক কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার আগে নিয়োগটা হয়তো গভর্নর সাহেবদের নেতৃত্বে একটা কমিটি থাকতো, সমস্ত সরকারি ব্যাংকের ডিজিএমদের এরা ইন্টারভিউ করে একটা প্যানেল করতো। এখন প্রত্যেকটা ব্যাংকে হচ্ছে, কাজে কোনো ইন্টারেকশন নাই, কোনো কোঅর্ডিনেশন নাই, কোনো প্রতিযোগিতা নাই। দেখেন বিভিন্ন দেশে ব্যাংকের নীতি নির্ধারণ করে পরিচালনা পরিষদ, আর এই যে ঋণ দেওয়া বা প্রকল্প মূল্যায়ন করা সেটা করে ব্যাংকের ব্যবস্থাপনা, এমডি সাহেব মাঝখানে থাকেন। ঠিক উল্টোটা হচ্ছে আমাদের, এগুলা খুব দ্রুত গতিতে কিন্তু ফিরে যাওয়া ওইখানে দরকার। আমাদেরকে কিন্তু ব্যাংকিং খাত বলেন, সব খাতেই বলেন, বাংলাদেশ এখন খুব রিয়েক্টিভ। একটা ঘটনা ঘটছে, আমরা বলছি ঠিক করে দেব, হবে না। কি হবে সেটা অ্যান্টিসিপেট করে ব্যাংকিং সিস্টেমে কী কী সমস্যা আছে সেটা চিহ্নিত করে কিভাবে তার সমাধান করা যাবে, এই জন্য একটা প্রোয়েক্টিভ নীতিমালা করা কিন্তু খুব দরকার। কিন্তু অনেকদিন থেকে যে ব্যাংক কমিশনের কথা বলি, সেটা কি সমাধান? এটা লাস্ট 2099 সালে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব। আপনি যদি অ্যাডহক খালি একজন এক্সপার্টকে দিয়ে করেন সেটা হবে না, কারণ অনেক কিছু কনটেক্সট চেঞ্জ হয়েছে, প্রভিশনিং পলিসিগুলো দেখা দরকার, এবং এগুলো আমি মনে করি একদম ইন্ডিপেন্ডেন্ট একটা কমিটি দেখো। আপনি একজন ব্যাংকের এমডি একজনের চেয়ারম্যানকে দিয়ে কি একটা সুপারিশ করে এখন সুদের হার কি করছেন, এগুলো কি এটা কি কোনো গ্রহণযোগ্য ব্যাপার? আমি নামই বললাম না, নাম নাই। ব্যাংকের নীতি কৌশলটা খুব গুরুত্বপূর্ণ। মানে একদিন বললাম যে সুদের হার কমায় দেবো, একদিন বললাম যে খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রেও সুদ হার আমরা কমাবো, আরেকদিন বললেন যে না সেটা হবে না। এটা তো হতে পারে না, বলছে যে খেলাপি ঋণ আদায় করার জন্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির দায়িত্ব দেওয়া হবে। এগুলো কি কাজে আগাবে কিনা আমরা একটু বিস্তারিত শুনবো। ওভারঅল একটা কমিশন করে, আচ্ছা যারা আমরা একটু বিস্তারিত শুনবো। তবে কমিশনের ব্যাপারে কিন্তু আবার আপত্তি আছে, সেটা করে কতটা কাজ হবে যদি এখনই আমরা ব্যবস্থা না নিতে পারি। আমরা দুজনের কাছে শুনবো। আচ্ছা, দুজনের কাছে শুনবো। বিরতির পর আমাদের সঙ্গে আছেন ফরাসউদ্দিন এবং সালাউদ্দিন আহমেদ। আমন্ত্রণ আরও একবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি উন্নয়নের বাজেট বনাম সমতার বাজেট। আমাদের সঙ্গে আছেন ডক্টর ফরাসউদ্দিন এবং ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। আমি বারবার ভুল করেছি, দুঃখিত। ফরাসউদ্দিন, আপনি বলছেন যে তাহলে বাংলাদেশ ব্যাংকের কঠোর হওয়ার ব্যাপার বলছিলেন যে একটা ব্যবস্থা নেওয়া উচিত, এবং কমিশনের পক্ষেও আপনি বলছিলেন। না, কমিশনের পক্ষে এই জন্য বলছি যে দেশে দেশে এবং বাংলাদেশে সবসময় এগুলো কিন্তু ওই ডে টু ডে রুটিন না। আচ্ছা, অনেকগুলো বিষয়ে রিফ্লেকশন করতে হবে, এক্সপার্ট হ্যান্ডলিং লাগবে, যারা জানেন তাদের জিজ্ঞেস করতে হবে, করে অভিজ্ঞতার আলোকে যাতে এই ধরনের মিস্টেক আর না হয় দীর্ঘমেয়াদী সুপারিশ করতে হবে, যেটা ওয়াহিদুদ্দিন মাহমুদ কমিটি করেছিল, আগেও করেছিলেন। এরকম একটা কমিশন, শক্তিশালী একটা কমিশন করা দরকার। অনেকে ভয় পায় যে স্বেচ্ছাচারী হবে কিনা, সেরকম লোককে দেন যারা স্বেচ্ছাচারী হবে না, আর ওর তো কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না, তার তো সুপারিশ করবে, তারা সুপারিশ করবে। এখন দেখেন, আপনি বলছেন যে ব্যাংকের যদি উদাহরণ নেওয়া যায়, আনন্দ টেক্সটাইল বলেন, এই যে সোনালী ব্যাংকের যেটা হলো, যেটা সব হলমার্ক, এটা একজন লোক এজিএম ছিল, বারবার এই সমস্ত গণ্ডগোল করে যাচ্ছে। সোনালী ব্যাংকের পর্ষদও অবহিত ছিল, বাংলাদেশ ব্যাংকও অবহিত ছিল। 3 বছর পরে ওনার যখন প্রমোশন হয়ে গেল ডিজিএম, তার তো 3 বছরের এমনি পরিবর্তী হওয়ার কথা, পোস্টটা এজিএম এর, ওই পোস্টটাকে আপগ্রেড করে ওইখানে তাকে রাখা হয়েছে। এই ধরনের চার তো হইতে পারে না।
আগে আমাদের সময়তে কোনো একটা বিষয় অনিয়ম হলে তদন্ত করে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হতো। আমরা শুনেছি এখন তদন্ত রিপোর্ট ড্রয়ারে যায়, তার অর্থ বুঝতে পারেন এগুলো চলতে পারে। কিন্তু অর্থনীতি এইরকম একটা জায়গায় যদি দুর্বল থাকে বা তার সম্পর্কে যদি কোনো আশাবাদ না থাকে, এখন তো একটা হতাশাও জন্মেছে মানুষের ব্যাংকের প্রতি, তা সেখান থেকে কাটিয়ে ওঠার পরামর্শ কি? এটা পরামর্শটা আমি বললাম যে আমাদের প্রথমত যেই নিয়ম কানুনগুলো আছে এগুলো শক্ত হাতে এটাকে পরিপালনের ব্যবস্থা করতে হবে, এবং যারা ব্যত্যয় ঘটায় তাদেরকে আপনার দৃশ্যমান প্রশাসনিক তাদের ব্যবস্থা নিতে হবে, সাথে সাথে লিগাল। এখন কি আপনি দেখবেন একজন ব্যাংকের কয়েক কোটি টাকা আপনার আত্মসাৎ করার পরে আপনি তাকে বলেন রিটায়ারমেন্ট অথবা তাকে ইসে করে দেয়, সে 5 কোটি টাকা ইয়ে করার পর মহানন্দে সে রিটায়ারমেন্ট চলে যাবে। সাথে লিগাল তার যে একটা এসে তার জেল জরিমানা এগুলো আপনি যদি না করেন তবে কিন্তু ডিফিকাল্ট। অতএব এখন যেটা হচ্ছে যে যারা অসৎকর্মে ধরা পড়ছে তাদেরকে কিন্তু কোনো কিছু আপনি করছেন না, তাতে হয় কি ভালো লোক, ব্যাংকে কিন্তু ভালো লোকজন আছে, দক্ষ লোকজন আছে, সৎ লোকজন, তারা কিন্তু এখনো পেছনে পড়ে গেছে। অতএব এটা অনেকটা আমি সাধারণত বলি একটা পারভার্স ইনসেন্টিভ দিচ্ছেন, উৎসাহ করছেন বিকৃত একটা প্রণোদনা। কিন্তু আমি দুই গভর্নরের কাছে শুনতে যাবো সাবেক, আমরা এত যে ব্যাংক নিয়ে হতাশা বলি, সংকট চলছে, কিন্তু মুনাফা তো কমে না। না শোনেন, এইখানে আবার মুনাফা কমলেও সেটা তো গায়ে লাগে না। না, মুনাফাটা ব্যাংকারদের মেইন ইস্যু হলো কি, বিশেষ করে ডাইরেক্টরদের আপনি দেখবেন ওরা একটা টার্গেট বেঁধে দেয়, ওই ব্রাঞ্চ ওই রিজন থেকে ওই ব্রাঞ্চ থেকে এত কোটি টাকা মুনাফা করতে হবে, এটা যেভাবে পারো তোমার মুনাফা করো, এবং মুনাফা করলে সুবিধা হয়, ডিভিডেন্ড দেয়, বোনাস শেয়ার পায়। কিন্তু এটা একটু কন্ট্রাডিক্টরি হয় না? এটা ব্যাংকের মধ্যে খারাপ বলছেন আপনারা, কিন্তু ব্যাংক তো প্রফিট করে যাচ্ছে। মানে অফ ব্যালেন্স শিট আছে, অনেক কিছু চার্জেস আছে, তো আপনার ব্যাংকে শুধু ক্রেডিট দেয় না, অফ ব্যালেন্স শিট আইটেম আছে, এলসি করে গ্যারান্টি দেয়, বা অনেক সময় ওনারা বলে যে আপনারা খামাখা আমাদের বিরুদ্ধে বলছেন। না, এটার মধ্যে আমি আপনাকে বলি, তার যদি কস্ট অফ ফান্ড শতকরা 5 হয়, 5-এর বেশি না, কারণ বেশিরভাগ তো ডিপোজিট হলো শতকরা 4 ভাগ অর্থাৎ 0 ভাগ, আর ফিক্সড ডিপোজিট যেগুলো এগুলা হলো 1/3। কস্ট অফ ফান্ড যদি 4-4.5 হয় আর ইন্টারেস্ট যদি 11% হয়, তো মুনাফা না হয়ে যাবে 7% গ্যাপ। আমি বলি এই স্প্রেডটা কমাবার, আমি এবার বলেছিলাম যে 9 এগুলো না করে দরকার নাই, আপনার কস্ট অফ ফান্ডের উপর মাত্র 1% আপনি যোগ করেন অপারেশনাল। এই এত সই জিনিস, এত সোফা সেট দিয়ে সজ্জা করে, তারপরে ব্যাংকের নানা রকম পেন্টিং দিয়ে, এবং সেটার পেছনে তো অন্যরকম ইন্টারেস্ট আছে, সেগুলো তো আপনারা জানেনি কারা এগুলোর কন্ট্রাক্ট পায়, এটা সেটা আপনি 1% ওখানে যোগ করেন। আর প্রফিট আপনার দরকার, এটা ডিপোজিটের টাকা, আপনি তারা তো প্রফিটের জন্য আপনাকে দেয় না, আপনি তাদের সাশ্রয়ী সেবা দেবেন, তাদেরটা সুরক্ষা করবেন। অর্থাৎ 5-1-1 যথেষ্ট, এবং তাদের সঞ্চিত টাকা দেশে বিনিয়োগ হবে, শিল্পের জন্য বলেন বা অর্থনৈতিক উন্নয়নের জন্য। এমনি তো আপনি 8-9 যেতে পারেন, তো যদি স্প্রেডটাকে 5-6%, 6-7% স্প্রেড কেন হবে? কোন দেশে আছে? কোন দেশে এত স্প্রেড নাই। 3.5 হলো স্ট্যান্ডার্ড, 3.5, 3.5, 2 আছে ইভেন। আমাদের এখানে 5-এর হিসাব দেয়, এই শক্ত করে দেখার দায়িত্ব কার এখন? না, এখানে আমি একটা কথা বলি, দুঃখের বিষয় হলো এই 47 বছরে বাংলাদেশ ব্যাংকে এত চমৎকার একটা মানব সম্পদ সৃষ্টি করা হয়েছে। ধরেন এখন গভর্নর সাহেবের কথা বলি, এত ভালো লোক তারা, কিন্তু কেন জানি একটা কেমিস্ট্রি হচ্ছে না। ওই কেমিস্ট্রিটা করার জন্য কিছু সুপারিশ করা, সেই জন্য কমিশন দরকার আছে। কমিশন করলে মনে হয় তারা বুকে বল পাবেন, অ্যাকুইজিশন মার্জার যদি থাকে তাহলে কিন্তু মনে হয় যেন ওইভাবে জিনিসটা ঘোরানো যাবে। আপনি একটা প্রশ্ন করেছিলেন যে ফাইন্যান্সিয়াল সেক্টর যে খারাপ হয় কি হবে অবস্থাটা, আমি বলি আপনি দেখেন ফাইন্যান্সিয়াল সেক্টরটা হলো একদম নার্ভ অফ দ্য ইকোনমি, রিয়েল সেক্টরের জন্য। ওটা যদি আপনার খারাপ হয়, আপনার শিরা উপশিরা যদি দূষিত হয়, রক্ত যদি দূষিত প্রবাহিত হয়, আপনার শরীর তো ভালো থাকবে না। বিশ্বব্যাংক বলছে যে এক্সাম্পল দেই, 3-9-15% বৃদ্ধি পায় যদি খেলাপি ঋণ, তাহলে 6-9-29 বা 35টা ব্যাংকের মূলধন ঘাটতিতে পড়বে। এখন আপনি একটা দেখেন 2007-8 যে ফাইন্যান্সিয়াল গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এটা কিন্তু কমপ্লিটলি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এটার এফেক্টটা দেখেন কি হয়েছে, পুরো রিয়েল সেক্টর তো আমেরিকা 10% আনএমপ্লয়মেন্ট হয়ে গেল, এবং এটা শুধু আমেরিকাতে না, সমস্ত এখনো তো কাটিয়ে উঠতে পারেনি, শুধু ফ্রান্স, জার্মানি, এই কয়টা দেশ ছাড়া বাকিরা তো সব স্পেন, পর্তুগাল সবাই এখন এই যে ফাইন্যান্সিয়াল সেক্টর যদি আমেরিকা অবশ্য কিছুটা কাটিয়ে উঠতে পারছে, বিকজ ওরা তো কোয়ান্টিটেটিভ ইজিং করে অনেক টাকা পয়সা ঢেলেছে সরকারে। অতএব এই ফাইন্যান্সিয়াল সেক্টর নষ্ট হলে কিন্তু আপনার রিয়েল সেক্টর নষ্ট হলে ওটা কিন্তু সহজে আনা যাবে না। এই জন্য একটা বিখ্যাত বই আছে, যা তিহল বলে ভদ্রলোক নোবেল প্রাইজ পেয়েছিল, ব্যালেন্সিং দ্য ব্যাংক, ওরা কয়েকজন মিলে, এটা কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের উপর লিখেছে। ওদের যে আপনি দেখবেন বইটা ভেরি ইন্টারেস্টিং, ওদের যে ডায়াগনোসিসগুলো বাংলাদেশের সাথে মিলে যায়।
পলিটিক্যাল ইন্টারফারেন্স, আমরা যে সমতার কথা বলছি, আমরা যে বিনিয়োগের কথা বলছি, তার জন্য একটা ডায়াগনোসিস এখন হওয়া দরকার। হ্যাঁ, এই তো বা আমরা তো অনেকটা পেয়েছি যে কি ক্ষতিগুলো, কি ত্রুটিগুলো, কিন্তু সারানোর ব্যবস্থাটা নাই। সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য আমার মনে হয় একটা কমিশন করা দরকার, কারণ সবগুলো একসাথে তারা দেখবে জিনিসগুলো, একটা একটা করে না। যদি শেষ করেন। না, কিন্তু আপনি যে কথাটা বলেন এটাই মোদ্দা কথা। আমি যদি এখন ব্যাংকিং খাত থেকে, আর্থিক খাত থেকে সুফল পেতে চাই, তাহলে একটা কমিশন হওয়া দরকার। এটা তো অনেক আলোচনা হয়ে গেছে, কিন্তু যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য ব্যাপকভাবে বিনিয়োগ করতে হবে। সেই বিনিয়োগটাকে তদারকি করতে হবে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে। আর যেটা করা দরকার আমি মনে করি, আমি যেটা বললাম, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য ম্যাক্সিমাম শতকরা 5 থেকে 6 ভাগে ব্যাপক পরিমাণ আপনার অর্থ এবং বিনিয়োগযোগ্য জ্বালানি করতে হবে, যাতে তারা অর্থনৈতিক উন্নয়নটাতে একটা আগুনের মতো আপনার অগ্নিশিখা জ্বালিয়ে দেয়। তখন কিন্তু আপনার ওই নিচের যারা, তারা অনেক বড় হবে। এটা কিন্তু কথার কথা নয়, এটা কিন্তু সম্ভব। আমার কিষানি শ্রমজীবী মানুষ কিন্তু এটা করে দেখিয়েছে এবং দেখাচ্ছে। এখন তারা দেখাচ্ছে সেটা। হ্যাঁ, আমি বলি যে পৃথিবীর যে কোনো দেশে কিন্তু সবাই মানে একটা দুইটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট নিয়ে কিন্তু ইস্যু হয় না। আপনি লেট দ্য 1000 ফ্লাওয়ার্স ব্লুম, আপনি দেখেন এই জার্মানিতে দেখেন যে এসএমইর কন্ট্রিবিউশন কিন্তু অনেক বেশি, জাপানে তো অনেক বেশি। আমরা এসএমইর কন্ট্রিবিউশন আপনি দেখেন ধুকে কারণ আমাদের ধারণা বড় বড় খালি ইন্ডাস্ট্রি করব, ক্যাপিটাল ইন্টেন্সিভ হবে, মানে 100 কোটি টাকা দিয়ে 4 জনের বেশি এমপ্লয় করবো না, 10 জনের বেশি। সেটার প্রয়োজন আছে বেসিক ইন্ডাস্ট্রিতে, ডেফিনেটলি ওটাতে আমি মানা করি। স্টিল ইন্ডাস্ট্রি করবেন, পাওয়ার সেক্টরে এসে করবেন, কিন্তু বাকিগুলো তো আপনি শ্রমনিবিড় এবং যেখানে লোকজনের কর্মসংস্থান এবং যেখানে প্রোডাক্টিভিটি নতুন টেকনোলজি, তো সেটা তো বাংলাদেশে কোনো ব্যাংকাররা বা বাংলাদেশের নীতিনির্ধারকরা ওইদিকে এখন বেশি সময় বা ওই যদি শেষ করেন, যদি তাহলে যেটি ফরাসুদ্দিন শুরুতেই বলেছিলেন, আমরা সকল দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে এবং ফান্ড মোবিলাইজের ক্ষেত্রে আমরা চলে গেলাম ব্যাংকে, ক্যাপিটাল মার্কেটও গেলাম না। সেটা আমি একটা এক্সাম্পল দিই। আমার সময় ইকুইটি, ডেট ইকুইটি একটা বেঁধে দিতে চেষ্টা করি, আমি করেছিলাম। আমি বলি যে ইকুইটি ম্যাক্সিমাম, ডেট এত থাকবে, ইকুইটি বেশি হবে। কিছু কিছু সেক্টর, যেমন আইটি সেক্টর, আমি বলছি ডেটটা থাকতে পারে বেশি, ইকুইটিটা কম, কারণ ব্রেন যে নিয়ে আসবে সে অত টাকা দিতে পারবে। আমি এটা করবার ফাইনাল প্রায় করে নিয়ে আসছিলাম, কিন্তু আমি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি না, কারণ ওই ইকুইটি একটা বাক্য বলে, হ্যাঁ ইএফ করেছিলাম, ফান্ড, কিন্তু সেই ফান্ড খুব বেশি মোবিলাইজেশন হয়েছে, এরকম পাওয়া যায়নি। এর জন্য ট্রেডের জন্য করেছিলাম, সেটা অনেক কাজ হচ্ছে না। কথা হচ্ছে যেখানে প্রতিভা আছে এবং যেখানে আপনার প্রতিভার যদি আপনি লালন করেন, বিকাশ করেন, তাহলে আপনার এই বৈষম্য কমবে, এমপ্লয়মেন্ট হবে, আয় বৈষম্য কমবে। ধন্যবাদ সালাউদ্দিন আহমেদ এবং ধন্যবাদ ফরাসুদ্দিন দুজনকে। আজকের মতো শেষ করছি উপসংহার। ফিরবো আগামী শুক্রবার রাত 10টায়। আবার আলোচনা হবে উন্নয়নের বাজেট বনাম সমতার বাজেট, এই নিয়ে। থাকবেন নতুন অতিথি, থাকবেন আপনারা। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।